হ্যালো দর্শক প্রিয়, আসসালামু আলাইকুম। এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম। আজকে পদ্মপাতার উপন্যাসটির ১৬তম পর্ব পড়ব। কারো যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। তারাই আবার হজ করতে যান। কেউ কেউ প্রতি বছর হজ করতে যান। বিষয়টা কতটা যুক্তিযুক্ত? এটি যুক্তিযুক্ত মনে হয় না। তারা প্রতি বছর হজে না গিয়ে টাকাটা দেশের দরিদ্র মানুষদের দান করলেই মনে হয় মহান আল্লাহ বেশি খুশি হবেন। এটা তো ওনারা করেন না। আমার বিবেক বলে এটা যিনি করবেন তার জন্য বেহেশতের উত্তম জায়গায় সুপারিশ করবেন দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষদের যথাযথ ও যুগোপযোগী ধর্মীয় শিক্ষা দেওয়া প্রয়োজন। ঠিক বলেছ। আমার আরও একটি কথা বলতে ইচ্ছে করে, শুনবে? বলো শুনি। আমরা যে সময় ছোট ছোট শবে বরাতের নামাজের রাতে মসজিদে রুটি হালুয়া এবং শবে কদরে খিচুড়ি নিয়ে যেতাম, কত আনন্দ হতো। সারা রাত নামাজ হতো, মসজিদ গুম গুম করত। এখন সম্মানিত হুজুরেরা এসব শিরনি দেওয়া বন্ধ করে দিয়েছেন। ওনারা বলেন এতে নাকি মসজিদে নামাজের ক্ষতি হয়, মহিলারা নামাজ পড়তে পারে না ইত্যাদি। এখন এই পবিত্র দিন দুটিতে মসজিদে লোকজন কম থাকে, নিরানন্দ পরিবেশ বিরাজ করে। হ্যাঁ, তা শুনি। কেউ কেউ এটা বলেন, আগের সম্মানিত হুজুরগণ এটা কি জানতেন না? তারা তো বিষয়টি না করেননি। কথায় যুক্তি আছে। সেই শবে বরাতই তো এখন হয়, সেই শবে কদরই তো এখন হয়। এরকম পরিবর্তন কেন? মসজিদে শবে বরাত ও শবে কদরে আগের মতো ভালো লাগে না, এটা তো শুনি। আসলে এগুলো বুঝি না। বিষয়টি সম্মানিত হুজুরগণ জানেন আর আল্লাহ জানেন। থাক, ধর্ম নিয়ে আমাদের আলোচনার দরকার নেই ঠিক আছে, তবে আমরাও তো মুসলমান। হ্যাঁ অবশ্যই। আমরা কি জবাবদিহির বাইরে থাকতে পারবো? তা কিভাবে সম্ভব? এমন সময় মসজিদে আসর ওয়াক্তের আজান পড়ে। কাব্য বলে, চলো বাইরে ঘুরি, বুড়িগঙ্গা নদীর পার বেয়ে হাঁটি, আনন্দ পাবো। দুজন নদীর পার বেয়ে হাঁটছে, একজন আরেকজনের হাত ধরে হাঁটছে। হাঁটার এক ফাঁকে কাব্য বলে, দেখেছ নদীটাকে মানুষ কিভাবে শেষ করে দিচ্ছে? পানি দিয়ে কেমন চিরস্থায়ী দুর্গন্ধ। এই নদীর কত গৌরবময় ইতিহাস রয়েছে, কত প্রসিদ্ধ নদী এটি। ভারতের গঙ্গার উপনদী এটি। দেখেছ কেমন আবর্জনা পানিতে? হায় হায়, এত আবর্জনা! শিল্প কারখানা ট্যানারি বলতে গেলে ঢাকা শহরের সকল আবর্জনা এখানে ফেলে। এই নদী বেঁচে থাকবে কিভাবে বলো তো? নদীটির বেঁচে থাকার কোনো রাস্তা দেখছি না। জনসাধারণ ও সরকারকে দ্রুত সতর্ক হতে হবে। এই নদীকে বাঁচাতে না পারলে ঢাকা শহর চরম দুর্দশায় পড়ে যাবে। মানুষের ভালোবাসার সঙ্গে
নদীর সম্পর্ক আছে। আমি মনে করি বাংলাদেশের নদী, গাছপালা, পশু পাখি এদেশের মানুষের মনে প্রেমের বাতি জ্বেলে দেয়। আমরা নদী মেরে ফেলছি, বন শেষ করছি, পশু পাখি শেষ করছি, মূলত আমরা নিজেদেরই শেষ করছি। আমাদের সতর্ক হতে হবে, নতুবা কঠিন পরিণতি ভোগ করতে হবে। স্যামুয়েল টেইলর ক্লেরিস এর দ্য রিমে অফ টি এনশিয়েন্স মেরিনা পড়েছো? ওয়াটার ওয়াটার এভরিওয়ার and all the birds did sing, water, water everywhere, nor any drop to drink. পানি সর্বত্রই পানি। দেখো, জাহাজের সব পাটাতন সংকুচিত হয়ে এসেছে। পানি সর্বত্রই পানি, কিন্তু পান করার মতো একটি ফোঁটাও নেই। এই অবস্থা আমাদের হবে যদি আমরা সতর্ক না হই। এটি এক বৃদ্ধ নাবিকের অবিবেচক কর্মের কুফল। তার পাপের শাস্তি সকল নাবিকের উপর নেমে আসে। এখানে শিক্ষা দেওয়া হয়েছে, একজন মানুষের ভুলের জন্য তার সঙ্গীরাও শাস্তি পায়। উনি তো বলেছেন, হি প্রেয়থ বেস্ট হু লাভথ বেস্ট অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, ফর দ্য ডিয়ার গড হু লাভথ আস হি মেড অ্যান্ড লাভথ ওয়াল। যে ছোট বড় নির্বিশেষে সকলকেই ভালোবাসে, মহান সৃষ্টিকর্তার কাছে তিনি সবচেয়ে প্রিয়। যিনি তার সকল সৃষ্টিকে ভালোবাসেন। বাংলাদেশের সকল মানুষকে উপরের বিষয়গুলো বুঝতে হবে। ঠিক বলেছ, আমাদের প্রত্যেকের নদী ও জলাধারের প্রতি যত্নশীল হওয়া উচিত। ভালোবাসা বাড়ানো উচিত খোদার সৃষ্টির প্রতি। আমাদের সবার উচিত প্রতি বছর পর্যাপ্ত গাছ লাগানো। আমাদের দেশের মানুষগুলো ধর্মকে সৃষ্টিকর্তার সৃষ্টি চেয়ে বড় করে দেখে, বুঝেছো? আমাদের দেশের মানুষগুলো ধর্মকে সৃষ্টিকর্তার সৃষ্টির সবচেয়ে বড় করে দেখে, বুঝেছো? আমরা বুয়েটে পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমরা দেশের জন্য কতটুকু করতে পারছি, কতটুকু চেষ্টা করছি? দেশের মানুষের চিন্তাভাবনাকে সমৃদ্ধ করার জন্য আমাদের কি দায়িত্ব নেই? অবশ্যই আছে। আমাদের চেষ্টা করতে হবে, আজ এখন থেকেই চেষ্টা করতে হবে। যেখানে সম্ভব সেখানেই মানুষকে সচেতন করতে হবে, তার আগামী ভবিষ্যৎ বোঝাতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য এই বিষয় নিশ্চিত করতে হবে। ঠিক বলেছ, আমরা আজ থেকে এ কাজে এগিয়ে যেতে চেষ্টা করব। চলো আমরা চা পানি খেতে যাই, সেখানে কিছু মানুষকে সচেতন করব। খুব অল্প কথায়, মানুষ বেশি কথা পছন্দ করে না, এটা মাথায় রেখো। ঠিক আছে। কাব্য ও আইজা একটি চায়ের দোকানে যায়। সেখানে কিছু খেয়ে তারপরে চা পান করার সময় নিজেদের পরিচয় দেয়। সবাই তাদের খেয়াল করে, ভালোভাবে তাদের কথা শোনে। 11 জন মানুষ তাদের সঙ্গে একমত হয়।
তারা তাদের কথা মতো সমাজে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কাজ করবে। লোকদের পক্ষে একজন নেতৃত্ব দেয় এবং তার কণ্ঠে সবাই কণ্ঠ মিলিয়ে বলে, আমরা বেশি বেশি গাছ লাগাবো, আমরা ঘর দুয়ার পরিষ্কার রাখবো, আমরা আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখাবো, আমরা নদীর পানিতে আবর্জনা ফেলবো না। কাব্য আইজাকে বলে, দেখেছো, মানুষকে বোঝাতে পারলে কিন্তু বুঝবে। সরকারকে এই উদ্যোগ নিতে হবে। সরকার সামান্য কিছু অর্থের যোগান দিয়ে বিশ্ববিদ্যালয় লেভেলের ছাত্রছাত্রীদের মাঝে মাঝে ফিল্ড ওয়ার্ক করতে দিলে দ্রুত সময়ের মধ্যে দেশ একটি ভালো অবস্থানে পৌঁছাবে। না, সমস্যা আছে। কি সমস্যা আছে? সরকার ছাত্রনেতাদের হাতে এটা ছেড়ে দেবে। এটা ছাত্র নেতাদের হাতে ছাড়লে হবে না। তাদের বড় একটি শ্রেণী আছে যাদের মধ্যে প্রচণ্ড অর্থ লালসা কাজ করে। নিরপেক্ষ অবস্থান থেকে দেশের কল্যাণের কথা ভেবে সরকারকে এই কাজ করতে হবে। সুন্দর কথা বলেছ। এবার আমরা চলে যাব। আমাকে দ্রুত হলে পৌঁছাতে হবে। অনেক সময় আমার বাবা অফিসের কাজে ঢাকায় আসেন। ঢাকায় এলেই তিনি আমার সঙ্গে দেখা করেন। আঙ্কেল কোথায় আছেন? বাবা এখন চট্টগ্রামের প্রধান নির্বাহী প্রকৌশলী। তাই নাকি? হ্যাঁ, আমার বাবা প্রকৌশলী। পাশ করেছেন কোথা থেকে? বুয়েট থেকে। কোন সাবজেক্ট? সিভিল ইঞ্জিনিয়ারিং। আগে বলনি কেন? তোমার কাছে বলার প্রসঙ্গ তো আসেনি। আমি কিভাবে বলবো? সত্যি, তুমি কথা জানো। তুমি বুঝি কথা কিছুই জানো না? তুমি তো বিতর্ক করো, তাই পারো না। যে বেশি জানে তার মনে হয় সে কিছুই জানে না। কথায় কথায় দুজন আলাউদ্দিন রোডের হাজির বিরিয়ানি ঘরে যায়। আইজা 2 প্যাকেট বিরিয়ানি ক্রয় করে কাব্যর হাতে একটি দেয়, কাব্যকে অন্য রিকশায় পাঠিয়ে দেয়, নিজে দ্রুত হলে যায়।